প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা কৃষি শিক্ষা বিভাগের 2022 সালের HSC পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস শুরু করেছি, আজকে তার শেষ পর্ব। অর্থাৎ আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম পর্ব নিয়ে এখানে হাজির হয়েছি, অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আমরা এখানে আলোচনা করব। কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে সেটি আমরা শুরুতেই দেখে নেব, যে বিগত বছর কি কি প্রশ্ন এসেছিল। দেখো, সৃজনশীল অংশে 2টি করে প্রশ্ন এসেছিল 2018, 2017 এবং 2019 সালে, এবং বহু নির্বাচনী অংশে 2019 সালে 3টি, 2018 সালে 3টি এবং 2017 সালে 5টি প্রশ্ন এসেছিল। অর্থাৎ এই অধ্যায় থেকে কিন্তু আমরা একটি পূর্ণাঙ্গ প্রশ্ন পাবো, এবং এই অধ্যায়টি তুলনামূলক ছোট এবং এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করা সহজ। আমরা চেষ্টা করব দ্বিতীয় পত্র অংশে আমরা এই অধ্যায় থেকে একটি প্রশ্ন উত্তর করার। তো আমরা দেখি বিগত বছর কি ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, শুরুতে রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল, তানভীর সিদ্দিকী একজন বৃক্ষপ্রেমী। তিনি তার এলাকায় প্রায় 200 লোক নিয়ে 10টি দলে বিভক্ত হয়ে রাস্তার দুই ধারে শিশু, মেহগনি, দেবদারু, তাল, পাম ইত্যাদি বৃক্ষরোপণ করেন এবং যত্ন নিয়ে বড় করেন। দলগুলোর নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণের কারণে রাস্তার দুই পাশে বেড়ে ওঠা গাছগুলোর নান্দনিক সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে। তানভীর সিদ্দিকীর এই মহৎ উদ্যোগের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবছর তাকে পুরস্কৃত করেছে। তো এখান থেকে যে প্রশ্ন এসেছিল, ক নম্বরে বন কি, খ নম্বরে কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা করো, গ নম্বরে উদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকে তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করো। তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে জীববৈচিত্র্য রক্ষা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, ব্যাখ্যা করো। বনের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে বিজ্ঞানের ভাষায় লতা, গুল্ম এবং ছোট বড় গাছপালা আচ্ছাদিত আদি, ব্যাপক এবং নিরবচ্ছিন্ন এলাকাকে বন বলে। এরপরে কৃষিমেলার গুরুত্ব হলো কৃষক কর্তৃক উৎপাদিত এবং বাছাইকৃত কৃষি পণ্যের প্রদর্শনী এবং বিক্রি করা হয়। সরকারি বেসরকারি পর্যায়ে কৃষিতে উদ্ভাবিত নতুন নতুন পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয় এবং উক্ত প্রযুক্তি কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা যায় কৃষি মেলার মাধ্যমে। তো এটি কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। এরপরে এসে উদ্দীপকের তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করো। তানভীর সিদ্দিকী যেহেতু একজন বৃক্ষপ্রেমী এবং 200 জন লোক নিয়ে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করেন, এটি সাধারণত সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত। তো এই সামাজিক বনায়নের বিভিন্ন ধাপ এবং কার্যক্রম এখানে ব্যাখ্যা করতে হবে। তানভীর সিদ্দিকীর সার্বিক কর্মকাণ্ড জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখছে এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটিতে জীববৈচিত্র্য রক্ষায় কীভাবে অবদান রাখছে সেটি এভাবে লিখতে পারি আমরা, যে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন নতুন বৃক্ষ এবং সংশ্রয়নের ফলে এদের উপর আশ্রিত বিভিন্ন পাখি, জীব, উপকারী পোকামাকড় এবং তাদের পরবর্তী বংশবৃদ্ধি হয়ে এখানে টিকে থাকতে পারছে এবং সামাজিক বনায়ন জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনপদের দারিদ্র্য বিমোচনে এই উপকারভোগীগণ এই সামাজিক বনায়ন থেকে অর্থ আয় করতে পারে। এক্ষেত্রে সরকারি বনাঞ্চলের বাহিরে প্রান্তিক জমি যেমন রাস্তা, রেলপথ, সড়ক, খাল এবং নদীর বাঁধে এই বসতবাড়ির আশেপাশে এই বনায়ন সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি এভাবে তোমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবে। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্নটি দেখব সেটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর 2019 সালে এসেছিল। দেখো, এখানে দুইটি ছবি রয়েছে। প্রথম ছবিতে সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে এবং দ্বিতীয় ছবিতে হরিণ এবং ঠেসমূল দেখা যাচ্ছে এবং ম্যানগ্রোভ ফরেস্টের গাছগুলো দেখা যাচ্ছে। তো প্রথম ছবিটি সামাজিক বনায়নে, দ্বিতীয় ছবিটি ম্যানগ্রোভ ফরেস্টের, আমরা এটি নিশ্চিত করে বলতে পারি। এখানে যে প্রশ্নটি এসেছিল, ম্যানগ্রোভ বন কি, খ নম্বরে বৃক্ষপ্রুনিং কেন করতে হয়, ব্যাখ্যা করো। গ নম্বরে চিত্রে 2 নম্বরে যে বনটি রয়েছে সেটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন বইটি বাংলাদেশে অধিক সৃজন করা সম্ভব বিশ্লেষণ করতে হবে। তো ম্যানগ্রোভ বন কি, সমুদ্র উপকূলবর্তী নিচু এবং মাঝারি নিচু জমিতে যেখানে নিয়মিত জোয়ার ভাটা হয় সেখানে যে বন সৃষ্টি হয় সেটি মূলত ম্যানগ্রোভ বন। তো ম্যানগ্রোভ বনের সংজ্ঞা লিখতে হবে। এরপরে যেসব কারণে বৃক্ষে প্রুনিং করতে হয়, বৃক্ষের প্রুনিংয়ের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি পায় এবং বৃক্ষের আকার আকৃতি ঠিক থাকে, দ্রুত বর্ধনশীল বৃক্ষ একটি নির্দিষ্ট কাঠামোতে আসে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।
এরপরে 2 নম্বর চিত্রে যে ফোন সেটি মূলত ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে, অর্থাৎ এটিতে নিয়মিত জোয়ার ভাটার পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবনের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। এই অঞ্চলের বৃক্ষের মূলে ঠেসমূল দেখা যায়। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পশু পাখি যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ দেখতে পাওয়া যায়। মধু উৎপাদন হয়। এছাড়া গোলপাতা, এই অঞ্চলে এই ধরনের বনে গোলপাতা পাওয়া যায়। সাতক্ষীরা, খুলনা, বরগুনা, বাগেরহাট জেলায় সমুদ্র উপকূলবর্তী 6000 কিলোমিটার মতন বর্গ কিলোমিটার মতন এই অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এরপরে কোন বনটি বাংলাদেশে অধিক সৃজন করা যায়? অবশ্যই 1 নম্বর বন সামাজিক বনায়ন অধিক সৃজন করা যায়। সেই সামাজিক বনায়নের গুরুত্ব এখানে লিখতে হবে। এরপরে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল, শিমুলের দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙামাটি জেলায় বসবাস করেন। তার একমাত্র নাতি শিমুলের HSC পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন। শিমুল তার এলাকার শিলকরই গাছের সাথে পরিচিত ছিল। এখানে এসে সুন্দরী গাছসহ অনেক অপরিচিত গাছপালা ও পশু পাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোটবেলায় দেখা বনের গাছপালা ও পশু পাখি এখন আর তেমন চোখে পড়ে না। একটা কারণ, মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে। এখান থেকে যে প্রশ্নটি এসেছিল, কৃষি বন কি, কৃষি মেলার আয়োজন করা হয় কেন, উদ্দীপকের আলোকে শিমুলে দেখা বন দুটির তুলনা করো, উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশু পাখি এখন দেখা না যাওয়ার কারণ বিশ্লেষণ করো। তো ক নম্বরে কৃষি বন কি? কৃষি বন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি কিন্তু প্রায়ই আসে যে জমির ক্ষেত্রে বা মাঠ ফসলের ক্ষেত্রে যখন জমির আইলে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বনায়ন তৈরি করা হয় তাকে কৃষি বন বলে। যেমন জমির আইলে তাল গাছ লাগানো হয়, খেজুর গাছ লাগানো হয়, এগুলো কিন্তু কৃষি বনের অংশ। কৃষি মেলার আয়োজন কেন করে? আমরা কৃষি মেলার গুরুত্ব পড়েছি, সেটি দিয়ে এর উত্তর করা যাবে। উদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা করো। উদ্দীপকের আলোকে বন দুটি হলো, একটি পাহাড়ি বন, অন্যটি ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বন এবং পাহাড়ি বনের তুলনা এখানে করতে হবে। উদ্দীপকের দাদুর ছোটবেলার বনের গাছপালা ও পশু পাখি এখন দেখা যায় না, কারণ বিশ্লেষণ করো। কারণ মানুষ এই বনায়ন কেটে ফেলছে এবং ডিফরেস্টের কারণে এই মানুষের জায়গা দখল করা হচ্ছে এবং বন উজাড় করা হচ্ছে। এর ফলে বনের পরিধি কমে যাচ্ছে এবং মানুষ বন ধ্বংস করছে। এজন্য পূর্বের গাছপালা এবং পশু পাখি দেখা যায় না। এরপরে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে কি প্রশ্ন এসেছিল সেটি আমরা দেখব। দেখো, যে প্রশ্নটি এসেছিল এখানে, কৃষি শিক্ষক রনি তার ছাত্রছাত্রীদের বনজ বৃক্ষে চারা রোপণের উদ্দেশ্যে প্রথম ধাপে নির্দিষ্ট মাপে মাটি সরানো এবং দ্বিতীয় ধাপের কাজটিও সম্পন্ন করে দেখালেন। ছাত্রী ঝুমুর উক্ত অভিজ্ঞতার আলোকে তার বাড়িতে প্রথমে একটি চারা রোপণ করে বাঁচাতে পারল না। কৃষি শিক্ষক তাকে চারা রোপণের ধাপে ধাপে কাজের ভুলগুলো সংশোধন করে দিলেন। পরবর্তীতে সেই মোতাবেক ঝুমুর গাছে চারা রোপণ করে বাঁচাতে সক্ষম হলো। এখানে যে প্রশ্নটি এসেছিল, বৃক্ষের ড্রেসিং কি, সকল ট্রেনিং পূর্ণিং নয় কেন, ছাত্রছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কি ছিল ব্যাখ্যা করো, ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো বৃক্ষের ড্রেসিং কি? বৃক্ষের কাণ্ড, শাখা ও পোশাকের ক্ষত স্থানে ছত্রাক সহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রমণ প্রতিরোধ লাগিয়ে দেওয়াই হলো বৃক্ষের ড্রেসিং। এরপর সকল ট্রেনিং পূর্ণিং নয়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকল ট্রেনিং পূর্ণিং নয় কেন? আমরা জানি ট্রেনিংয়ে গাছের শাখা কাটা হয়, কিন্তু পূর্ণিংয়ের ক্ষেত্রে গাছের শাখা, ফুল, ফল, মূল, কাণ্ড, পাতা সবই ছাঁটা হয়। তো যেহেতু ট্রেনিংয়ে শুধুমাত্র গাছের শাখা কাটা হয় এবং সবগুলো অংশ শাখা সহ সবগুলো অংশই ছাঁটা হয়, সুতরাং সকল ট্রেনিং পূর্ণিং হলেও সকল পূর্ণিং ট্রেনিং নয়। এরপর রয়েছে ছাত্রছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল। আমরা জানি উদ্দীপকে যে মাটি সরানোর কাজ সেটি স্থান নির্বাচন করা হয়েছিল। স্থান নির্বাচন করে গর্ত তৈরি করা এটি প্রধান কাজ। অর্ধেক মাটি এখানে আলাদা করতে হয় এবং দ্বিতীয় অর্ধেক মাটি জৈব সারের সাথে মিশিয়ে তারপরে গর্তে পূরণ করতে হয়। তো এভাবে কিন্তু এই প্রথম গর্ত তৈরির অংশটি এখানে ব্যাখ্যা করতে হবে। এরপরে ঝুমুরের প্রথম ধাপে চারা রোপণটি না বাঁচার কারণ, অর্থাৎ প্রথম ধাপ ঠিক মতন অনুসরণ করা হয়নি বলে বাঁচেনি, তো এটি এখানে ব্যাখ্যা করতে হবে।
এরপরে যে প্রশ্নটি রয়েছে, রাজশাহী যশোর কুমিল্লা বোর্ড 2019 সালে রনি তার বনজ বৃক্ষের বাগানে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তুলনামূলক কিছু বড় ডাল কেটে ফেললেন। কয়েক বছরের মধ্যে তার বাগানে প্রত্যেকটি গাছ সুগঠিত হয়ে উঠল এবং তার দেখা দেখি প্রতিবেশীরাও তার বাগানে একই ধরনের কাজ শুরু করলেন। তো এখান থেকে প্রশ্ন এসেছিল, ম্যানগ্রোভ বন কি, বৃক্ষমেলা কেন করা হয়, উদ্দীপকে রনির কার্যক্রমটি ব্যাখ্যা করো, প্রতিবেশীদের রনির কাজটি অনুসরণ করার কারণ বিশ্লেষণ করো। তো ম্যানগ্রোভ বনের সঙ্গে আমরা আগেই বলেছি যেসব কারণে বৃক্ষমেলা করা হয় তার কারণগুলো এখানে আমরা এভাবে লিখতে পারি। বৃক্ষরোপণ উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা, বিভিন্ন প্রকার বৃক্ষের প্রজাতি এবং তার প্রয়োজনীয়তার সাথে জনগণকে পরিচয় করিয়ে দেওয়া, বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের মনোযোগ আকর্ষণ করা, প্রকৃতি ও মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। উদ্দীপকের রনির কার্যক্রম, রনি সাধারণত উৎপাদন বৃদ্ধির জন্য কিছু বড় ডাল কেটে ফেলেছে। তো এর ফলে যে ফলন বৃদ্ধি পেয়েছে, সুতরাং রনি সাধারণত এখানে অংশ কেটে ফেলায় এটি ট্রেনিং করেছে। বৃক্ষের ট্রেনিং এর গুরুত্ব এখানে লিখতে হবে, অর্থাৎ এর মাধ্যমে শুধুমাত্র পাতা ও ডালপালা সরানো যায়। ট্রেনিং নির্দিষ্ট আকৃতি দেয়, গাছকে সুন্দর গড়ন এবং আকৃতি প্রদান করে, গাছকে নিয়ন্ত্রণ করা যায়, গাছের ফলন বৃদ্ধি পায় এবং গাছের ক্যানোপি নিয়ন্ত্রিত হয়। এরপরে প্রদর্শিত অনুসরণ করার কারণ বিশ্লেষণ করো। এখানে ট্রেনিং এর যে গুরুত্ব সেটি এখানে ব্যাখ্যা করতে হবে। তো এই অংশ আমরা শেষ করলাম। এরপরে যে প্রশ্নটি রয়েছে, ঢাকা যশোর সিলেট দিনাজপুর 2018 সালে এসেছিল। দিনাজপুর জেলার সুন্দরবন গ্রামের আক্তার একজন সচ্ছল কৃষক। তার বিভিন্ন ধরনের কাঠের ও ফলের বাগান রয়েছে। তিনি কাঠের গাছ পূর্ণবয়স্ক হওয়ার পূর্বেই ছাঁটাই করেন এবং ফলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছর ফল সংগ্রহের পর গাছের পাতা এবং রোগাক্রান্ত ডাল ছাঁটাই করেন। এর ফলে তার গাছের ফুল, ফল ধারণ ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়। ক নম্বরে এসেছিল সামাজিক বনায়ন কি, খ নম্বরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন কি ভূমিকা রাখে ব্যাখ্যা করো, গ নম্বরে উদ্দীপকে আক্তার বাগানে কি ধরনের কর্মকাণ্ড করেছেন ব্যাখ্যা করো, উদ্দীপকের শেষের উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে বিশ্লেষণ করো। তো এখানে ক নম্বরে যে প্রশ্ন এসেছিল, সামাজিক বনায়ন কি, সামাজিক বনায়ন হলো এলাকায় দরিদ্র জনগোষ্ঠী দিয়ে পরিত্যক্ত এলাকায় সড়কের পাশে জমির আইলে বা নদীর পাড়ে যে বনায়ন তৈরি করা হয় সেটি সামাজিক বনায়ন। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনায়নের ভূমিকা অপরিসীম, কারণ এটি বাতাসের গতি কমিয়ে দেয় এবং বাতাসের গতি কমানোর ফলে প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন ভূমিকা রাখে। এছাড়া অনাবৃষ্টি দূর করে, অতিবৃষ্টি দূর করে, গাছের ভূমিক্ষয় রোধ করে, গাছগুলো ভূমিক্ষয় রোধ করে। তো এভাবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে আক্তার বাগান কি ধরনের কর্ম করেছে, আক্তার ট্রেনিং এবং প্রুনিং দুটিই করেছে। তো ট্রেনিং এবং প্রুনিং এর গুরুত্ব এখানে লিখতে হবে। উদ্দীপকের শেষের উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে প্রুনিং এর গুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ ফুল, ফল ধারণ এবং ফলের গুণগত মান বৃদ্ধি পায়, এটি এখানে ব্যাখ্যা করতে হবে। এরপরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি আমরা দেখব, যেখানে রতন রংপুর তার মামার বাড়িতে বেড়াতে গেল। মামা তাকে উপজেলা সদর মেলা দেখাতে নিয়ে যায়। সেখানে সে বিভিন্ন ধরনের বাহারি গাছ ও ক্যাকটাস দেখলো। যখন আমের চারা স্টলে গেল, সে দেখলো ছোট ছোট গাছে অনেক আম ধরে আছে। তার মামা মেলা থেকে কয়েক প্রজাতির গাছ কিনলেন এবং বাড়িতে এসে রোপণ করলেন। এসব দেখে রতন লেখাপড়ার পাশাপাশি নার্সারি করার সিদ্ধান্ত নিল। তো এখানে যে প্রশ্নটি ছিল, ক নম্বরে প্রুনিং কি, খ নম্বরে কৃষকদের কৃষি ঋণের কেন দরকার হয় ব্যাখ্যা করো, গ নম্বরে উদ্দীপকে উল্লেখিত মেলার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, ঘ নম্বরে উদ্দীপকে উল্লেখিত মেলার উপকারিতা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। তো প্রুনিং আমরা সংজ্ঞা আগেই দিয়েছি। প্রুনিং এর সংজ্ঞা হলো যে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা পোশাকা, মূল কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি অতিরিক্ত অংশ বা অপরিহার্য অংশ কেটে ফেলাই হলো প্রুনিং। তো এরপরে কৃষকদের কৃষি ঋণের কেন দরকার হয়, যে কোনো প্রকার মূলধন অবশ্যই প্রয়োজন, অর্থাৎ কৃষকদের যে কোনো কৃষি কার্যক্রম করার জন্য কৃষকদের মূলধনের জন্য এই কৃষি ঋণ প্রয়োজন হয়। উদ্দীপকে উল্লেখিত মেলার বৈশিষ্ট্যগুলো, উদ্দীপকে বৃক্ষ মেলা হয়েছে। তো বৃক্ষ মেলার বৈশিষ্ট্য আমরা জানি যে উপজেলা পর্যায়ে জুন জুলাই মাসে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় মেলা হয়। বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের বৃক্ষ প্রদর্শিত হয়। কৃষি সরকারি বেসরকারি অফিসগুলো বৃক্ষ প্রদর্শন করে থাকে এবং বৃক্ষ বিভিন্ন ধরনের জাতের বৃক্ষ বিক্রি হয়। মেলার উপকারিতা সম্পর্কে বিশ্লেষণ, অর্থাৎ এখানে বৃক্ষ মেলার গুরুত্ব এখানে ব্যাখ্যা করতে হবে। আমি এই অধ্যায়ের একটি
ভিডিও, 2টি ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখলে তোমরা আরও বুঝতে পারবে। তো আমরা এই অধ্যায় সৃজনশীল অংশ দেখলাম। এই পর্যায়ে আমরা বহু নির্বাচনী অংশ দেখতে পাচ্ছি, যেখানে বহু নির্বাচনী অংশের কয়েকটি প্রশ্ন রয়েছে। তোমরা বোর্ডের প্রশ্নগুলোর পাশাপাশি মেইন বইয়ের যে বহু নির্বাচনী অংশ রয়েছে সেগুলো দেখলেই এর উত্তর করতে পারবে এবং তোমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের এই বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 10টি ক্লাসের মাধ্যমে প্রতিদিন 15 মিনিট করে বা 20 মিনিট করে একটি ক্লাসের পরিধি নিয়ে তোমাদের প্রস্তুতিটি সম্পন্ন করে দেওয়ার। যেহেতু কৃষি শিক্ষা সহজ এবং অধিকতর সহজ বিষয়, এবং সেখানে কিন্তু একটি ভালো ফলাফল অর্থাৎ এ ক্লাস পাওয়ার মতন প্রস্তুতি তোমরা খুব সহজেই নিতে পারো। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। খুব তাড়াহুড়ো এবং দ্রুততার সাথে করায় কিছু ভুল রয়ে গেছে, যেগুলো বানান ভুল বা প্রিন্টিং মিস্টেক রয়েছে। এছাড়া হয়তো দু একটি প্রশ্ন আমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে উত্তর করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো সব কিছুর পরেও আশা করি তোমরা যদি এই ভিডিও কয়টি দেখো এবং নিজেরা একটু মেইন বইটি পড়ো, তাহলে একটি ভালো রেজাল্ট এই শিক্ষা বিষয়ে করা সম্ভব। কারণ এইবারে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা এবং পরীক্ষার পরিধিও ছোট। সুতরাং আমরা প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন উত্তর, প্রথম পত্র থেকে 3টি প্রশ্ন উত্তর করব। সেক্ষেত্রে আমরা অধ্যায়গুলো আলোচনা করেছি, এবং দ্বিতীয় পত্র থেকে আমাদের 3টি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পত্রের 4টি অধ্যায় কিন্তু আমরা আলোচনা করেছি। পঞ্চম অধ্যায় তোমাদের পরীক্ষা নেই, 4টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 3টি প্রশ্ন কিন্তু খুবই সহজভাবে তোমরা উত্তর করতে পারবে। আমরা আশা করি যে পূর্ণাঙ্গভাবেই তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।